হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি থ্রিলার সিনেমা করম সূত্রা মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি সিনেমার গল্প আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দ্রুত ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন লোক একটি মেয়েকে নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানে তার সাথে খুব খারাপ কিছু করে। মেয়েটি তখন লোকটিকে বারবার বলতে থাকে যে দয়া করে এখন অন্তত আমাকে যেতে দিন। লোকটি বলে আর একবার তোমার কাছে আসার পর আমি তোমাকে ছেড়ে দেব। কিছুক্ষণ পর লোকটি গাড়ি থেকে নেমে বাইরে প্রস্রাব করতে যায়। তখনই আমরা একজন অচেনা লোককে দেখি যে হাতে ছুরি নিয়ে লোকটির কাছে আসে এবং তার গোপনাঙ্গ কেটে ফেলে। লোকটি সেখানেই মারা যায়। এই দৃশ্যটি এখানেই শেষ হয়। পরের দৃশ্যে আমরা বিক্রম নামের একজন পুলিশ অফিসারকে দেখি যিনি কোথাও যাচ্ছিলেন। পথেই তার কনস্টেবল বিক্রমকে ফোন করে বলতে থাকে যে স্যার, নালার কাছে একটি মৃতদেহ পাওয়া গেছে। এটা শুনে বিক্রম দ্রুত সেই অপরাধস্থলে চলে যান। সেখানে পৌঁছে জানা যায় যে গাড়িতে মৃতদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে আছে। দূরে দাঁড়িয়ে বিক্রম ভাবছিলেন যে এটি কোনো মেয়ের লাশ হবে, কিন্তু কাছে গিয়ে দেখা যায় যে এটি একজন পুরুষের মৃতদেহ। মৃতদেহটি তদন্ত করার পর বিক্রম জানতে পারেন যে কেউ এই লোকটির সাথে দর্শন করে তার ব্যক্তিগত অঙ্গে গুলি করে মেরেছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে একজন আবর্জনার লোক ডাস্টবিনের পাশে একটি মেয়ের মৃতদেহ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সে পুলিশকে খবর দেয়। বিক্রম সেখানে পৌঁছে যান। এখানে জানা যায় যে কেউ এই মেয়েটির কপালে গুলি করে তাকে হত্যা করেছে। বিক্রম তার কনস্টেবলকে বলে মেয়েটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং এই জায়গাটি অনেক তদন্ত করার পরও বিক্রম কোনো প্রমাণ পাননি। বিক্রম তার ডিউটি শেষ করে বাড়িতে ফিরে আসেন। খুব ক্লান্ত থাকায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তখন ওই টিভিতে একটি খবর আসে যে এই শহরে একদিনেই দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ডের মধ্যে একজন মেয়ে এবং একজন পুরুষ ছিল, কিন্তু যে পুরুষটি ছিল সে কোনো সাধারণ লোক ছিল না, বরং একজন পুলিশ কর্মকর্তা ছিল। এটা শুনে বিক্রম একেবারেই হতবাক হয়ে যান। এরপর সেই রাতেই আমাদের একটি বিশাল বাংলোর দৃশ্য দেখানো হয়। এখানে সেই বাংলোর প্রহরী কিছু অদ্ভুত শব্দ শুনছিলেন, তাই প্রহরী বয়ে বয়ে এই বাংলোর চারদিকে দেখতে থাকেন। যখন এই প্রহরী একটি কক্ষের দিকে যান তখন সেখানে কিছু দেখে খুব ভয় পেয়ে যান। এই দৃশ্যটি এখানেই শেষ হয়। আমাদের বলা হয় না যে প্রহরী কি দেখে ভয় পেয়েছিলেন। পরের দিন সকালে আমরা বিক্রমকে দেখি যিনি অপরাধস্থলে পৌঁছে গেছেন। এখন বিক্রমের কনস্টেবল তাকে বলতে থাকে যে স্যার, আপনার শহরে কি হচ্ছে? প্রতিদিন একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিক্রম সেই প্রহরীর কাছ থেকে কিছুটা জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং এখানে বিক্রম জানতে পারেন যে বাড়িতে চুরি হয়নি। যখন চুরি হয়নি তখন হতে পারে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সাইকো কিলারের হাত রয়েছে। এখানে প্রহরী গত রাতের পুরো গল্প বলছিলেন যে যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন বাংলো থেকে কিছু শব্দ আসছিল এবং যখন তিনি পরীক্ষা করার জন্য রুমে যান তখন রুমে মৃতদেহটি পড়েছিল। বিক্রম এখান থেকে বেরোচ্ছিলেন, তখন ওই মিডিয়ার লোকেরা তার কাছে এসে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু বিক্রম বেশি জবাব না দিয়ে সেখান থেকে চলে যান। সেই রাতেই বিক্রম তার বন্ধুর সাথে দেখা করার জন্য একটি বারে যান এবং এই হত্যাকাণ্ডের মামলাগুলো নিয়ে কথা বলতে শুরু করেন যে এক সপ্তাহে চারটি হত্যাকাণ্ড ঘটেছে এবং তার উপরে আমার উপর অনেক চাপ আসছে যে হত্যাকারীকে ধরো, কিন্তু হত্যাকারী তো কোনো প্রমাণই ছাড়েনি, তাহলে আমি কিভাবে তাকে ধরবো? আগে তো শহরগুলোতে মেয়েদের জন্যই বিপদ ছিল, কিন্তু এখন ছেলেরাও নিরাপদ নয়। এই 4টি হত্যাকাণ্ডে ছেলেদের ধর্ষণ করে মারা হয়েছে। এখন বিক্রম তার বন্ধুর সাথে কথা বলছিলেন, তখনই তার কনস্টেবলের ফোন আসে। কনস্টেবল বলে যে স্যার, দ্রুত এখানে আসুন, আমি এই হত্যাকারীকে ধরে ফেলেছি। তাই বিক্রম দ্রুত সেই বাংলোর কাছে পৌঁছে যান এবং এখানে কনস্টেবল বলতে থাকে, এই দেখুন স্যার, এই প্রহরীর রুমে কত নোংরা নোংরা ছবি লাগানো আছে। এটি দেখার পর বিক্রম তার কনস্টেবলকে বলতে থাকেন, ছবি দিয়ে কি আর প্রমাণ হয়? আর এইসব কিছু এমন ছবি ছিল। এখন এসবের পর পরের দৃশ্যে আমাদের একজন মেয়েকে দেখানো হয় যে তার গ্রাম থেকে চণ্ডীগড়ে এসেছিল। এই মেয়েটির নাম ঈশা। শহরে নতুন হওয়ার কারণে সে বেশ ঘাবড়ে গিয়েছিল এবং একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ে। তখনই তার এক বন্ধু শালু এখানে গাড়ি নিয়ে আসে ঈশাকে নিতে।
এখন পথে শালু ঈশাকে জিজ্ঞাসা করতে থাকে, গ্রামে সবকিছু ঠিক আছে তো? তুমি হঠাৎ করে কেন শহরে এলে? আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের ভুলে গেছো। এত বছর পর মনে পড়লো। এরপর ঈশা বলতে থাকে যে তার বাড়ির অবস্থা খুব বেশি একটা ভালো নয় এবং সে চণ্ডীগড়ে একটি ভালো চাকরি খোঁজার জন্য এসেছে। এরপর শালু ঈশাকে তার রুমে নিয়ে যায়। এখানে শালুর সাথে ইতিমধ্যেই 4 জন মেয়ে ছিল এবং ঈশাকে নিয়ে 5 জন হয়েছে। এখন যেহেতু ঈশা গ্রাম থেকে চণ্ডীগড় বেশ লম্বা পথ পাড়ি দিয়েছিল, তাই সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখনই শালু ঈশার কাছে এসে বলে যে কতক্ষণ ঘুমিয়ে থাকবে, চলো দ্রুত তৈরি হও, আমরা সবাই একটি পার্টিতে যাব। এখানে ঈশা মানা করছিল এবং শালু বলে যে জীবনে কিছুই নেই, তুমি এখানে চাকরি খুঁজতে এসেছ এবং এখানে আমাদের জন্য এটাই চাকরি, নিজের জীবন উপভোগ করা আর পার্টি করা। এরপর ঈশা বলতে থাকে যে না ইয়ার, আমি এই পার্টি পছন্দ করি না, তোমরা সবাই যাও এবং খুব মজা করো। কিন্তু শালু এখানে জেদ করতে থাকে এবং তার জেদ করার পর ঈশা একটি শর্ট ড্রেস পরে পার্টির জন্য চলে যায়। এখন পার্টির জন্য 5 জনই পাবো এসেছিল এবং এখানেই রনি নামের একজন লোক আছে যে শালু এবং তার বন্ধুদের সেরা বন্ধু। ঈশার এখানে এসে অনেক অদ্ভুত লাগছিল, সে আরামদায়ক অনুভব করছিল না। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন কোনো গ্রামের মেয়ে যখন হঠাৎ করেই শহরে কোনো পার্টিতে যায় তার কেমন অনুভব হয়। ঈশা এখানে বেশ ঘাবড়ে গিয়েছিল এবং সে বাড়ি যেতে শুরু করে। তখনই শালু ঈশাকে তার বন্ধু রনির সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর রনি তাকে আরামদায়ক অনুভব করানোর জন্য ঈশাকে একটি কমলা জুস দেয়। জুস পান করার পর সবাই এই পার্টিতে খুব উপভোগ করে। কিন্তু কিছুক্ষণ পর শালুর এক বন্ধু ঈশার কাছে এসে জোর করে মদ পান করাতে শুরু করে। এখানে ঈশা মানা করছিল, কিন্তু এই মেয়েটি জোর করে তাকে পান করিয়ে দেয় যে পান করে নাও, কিছুই হবে না তোমার। এরপর সবাই একের পর এক করে মদ পান করছিল এবং জোর করে ঈশাকেও পান করাতে থাকে। এখন যেহেতু ঈশা জীবনে প্রথমবারের মতো এবং তাও অনেক বেশি পরিমাণে পান করে ফেলেছিল, যার কারণে সে এই পাবেই ঘুমিয়ে পড়ে। এখন পার্টি শেষ হওয়ার পর শালু রনির কাছে বিদায় জানাতে যায়। তখন ওই রনি ঈশার অবস্থা দেখে তাকে বকাঝকা করতে শুরু করে, তোমাদের এই মেয়েটিকে মদ পান করানো উচিত হয়নি। এখন সকাল হওয়ার পর শালু ঈশাকে জাগাতে আসে এবং তাকে বলতে থাকে যে গতকাল রাতে তুমি অনেক বেশি পান করে ফেলেছিলে এবং একদম নেশাগ্রস্ত হয়ে পড়েছিলে, কিন্তু তোমার রনিকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সেই তোমাকে অজ্ঞান অবস্থায় রুমে নিয়ে এসেছিল এবং তুমি তো তার গাড়িতে বমিও করে দিয়েছিলে। এই কথাগুলোর মধ্যে একটিও কথা ঈশার মনে ছিল না এবং সে শালুকে বলতে থাকে যে হয়তো আমি প্রথমবারের মতো পান করেছিলাম, তাই এমন হয়েছে। এরপর ঈশা শালুকে বলতে থাকে যে আমার জন্য কোনো চাকরির ব্যবস্থা করে দাও। তখন শালু বলে যে তুমি চিন্তা করো না, যদি তোমার জন্য কোনো চাকরি থাকে তাহলে আমি অবশ্যই জানাবো। এখন সেই সন্ধ্যায় ঈশা এবং শালু কিছুক্ষণ হাঁটতে বাইরে যায়। তখনই শালু ঈশাকে একটি সুখবর বলতে থাকে যে সে ঈশার জন্য একটি ভালো চাকরি খুঁজে পেয়েছে। কাল তোমার সমস্ত সার্টিফিকেট নিয়ে সেই ইন্টারভিউয়ের জন্য সময় মতো চলে যেও। এরপরের দিন সকালে ঈশা সেই ইন্টারভিউয়ের জন্য অফিসে চলে যায় এবং এখানে সেই কোম্পানির লোকেরা ঈশাকে কিছু না জিজ্ঞেস করেই তাকে চাকরিতে রেখেছিল। সেখানকার রিসিপশনিস্ট ঈশাকে বলতে থাকে যে আপনার রেফারেন্স খুবই ভালো এবং শক্তিশালী, তাই আপনি দ্রুত চাকরি পেয়েছেন। এখানে চাকরি পেয়ে ঈশা মনে মনে ভাবছিল যে শালু কত ভালো এবং এই শহরে তার কত নাম। কোম্পানির লোকেরা তার কোনো ইন্টারভিউ পর্যন্ত নেয়নি, শুধু শালুর নাম শুনেই তাকে চাকরিতে রেখেছিল। এখন এই অফিস থেকে বেরিয়ে শালু যখন রিক্সার জন্য অপেক্ষা করছিল, তখনই এই রাস্তা দিয়ে রনি যাচ্ছিল। ঈশাকে দেখে সে তাকে কাছে ডাকতে শুরু করে। ঈশা রনির কাছে এসে তাকে গত রাতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে থাকে। তখন ওই রনি তাকে বলতে থাকে যে এসো আমার গাড়িতে বসে যাও, আমি তোমাকে তোমার রুম পর্যন্ত পৌঁছে দেব। এবং পথের মাঝে রনি তাকে বলতে থাকে যে শালু ইতিমধ্যেই জানিয়েছিল যে ঈশা এখানে ইন্টারভিউ দিতে এসেছে। এখানে পথে তারা কিছু কথা বলতে শুরু করে এবং আলোচনার মাঝেই ঈশা জানতে পারে যে যে কোম্পানিতে সে ইন্টারভিউ দিতে এসেছিল সেই কোম্পানি রনিরই। এবং এটা জানার পর ঈশা আবারও রনি এবং শালুকে ধন্যবাদ জানাতে থাকে এবং এই আনন্দের মুহূর্তকে দ্বিগুণ করার জন্য রনি তার কাছে চকলেট রেখেছিল, সেটাই সে ঈশাকে দিয়ে দেয়। ঈশা রনিকে বলতে শুরু করে আমি ভাবিনি যে আপনারা আমার জীবনকে এত সহজ করে দেবেন,
যখন আমি গ্রাম থেকে এখানে এসেছিলাম তখন আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে হয়তো এত বড় শহরে আমি চাকরি পাবো কিনা, কিন্তু হয়তো আমি গত জন্মে খুব ভালো কাজ করেছি, তাই আমি রনি এবং শালুর মতো বন্ধু পেয়েছি। কথাবার্তার মাঝেই আমরা দেখতে পাই যে ঈশার শরীর খুব খারাপ হচ্ছিল এবং সে অজ্ঞান হতে শুরু করেছিল। এর কিছুক্ষণ পর রনি তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। সে আলমারি খুলছিল এবং আমরা দেখতে পাই যে এই আলমারিতে অনেক মেয়ের আন্ডারগার্মেন্টস রয়েছে এবং এখানে আমরা জানতে পারি যে এই রনি এত মেয়ের জীবন নষ্ট করেছে। এসবের পর রনি ঈশার কাছে যায়। ঈশা জ্ঞান ফিরে পেয়ে তাকে বলতে থাকে যে রনি, দয়া করে আমার সাথে এমন করো না, আমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু এই রনি তার সাথে জোর করতে শুরু করে এবং সেখানে সে নিজের একটি বিশেষত্ব বলতে শুরু করে যে যখন সে কোনো সুন্দরী মেয়েকে দেখে তখন সে তাকে কাছে পেতে চায়। এর জন্য সে সবকিছু করতে পারে এবং তাকে পেয়ে শুধু একবার ব্যবহার করে ছেড়ে দেয়। ঈশা রনির কাছ থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক বেশি নেশার কারণে সে পালাতে পারছিল না। তখন ওই রনি ঈশাকে একটি গোপন কথা বলতে শুরু করে যে সে শালুকে টাকা দিয়েছিল ঈশাকে রাজি করিয়ে তার কাছে আনার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে তুমি নিজের খুশিতে মানবে না। তাই রনি ঈশাকে খুব মারধর করতে শুরু করে এবং জোর করে তার সাথে খুব খারাপ কাজ করে। অন্যদিকে আমরা বিক্রমের কনস্টেবলকে দেখি, যার বাংলোর প্রহরীর উপরই সন্দেহ ছিল এবং আবারও তাকে থানায় এনে হাজতে বন্ধ করছিল। সে বিক্রমকে বলতে থাকে যে স্যার, মানুন বা না মানুন, সেই সব হত্যাকাণ্ডের পেছনে এরই হাত আছে, আমার তো এর উপরে পুরো সন্দেহ আছে। তখন ওই বিক্রম তাকে বকাঝকা করে যে অপরাধস্থলে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেগুলো এর সাথে মেলেনি, তাই একে জেলে রাখা ভুল হবে। তখন ওই ফরেন্সিক ল্যাব থেকে ফোন আসে এবং আমরা জানতে পারি যে শহরে এখন পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এবং সেখানে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেগুলো সবই একই ব্যক্তি। এটা শোনার পর বিক্রম বলতে থাকেন যে হয়তো এটা কোনো সাইকো কিলারের কাজ। অন্যদিকে আমরা ঈশাকে দেখি যে খুব কষ্ট পাচ্ছিল এবং সেখানেই পাশে রনি প্রচুর পরিমাণে ড্রাগস নেওয়ার পর বিশ্রাম নিচ্ছিল। এরপর ধীরে ধীরে ঈশার জ্ঞান ফিরে আসে এবং সে দেখে যে রনি নেশার গুড়ে আচ্ছন্ন। তখন সে নিজের কাপড় গুছিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি বাস স্টপের কাছে এসে কোনো রিক্সা বা বাসের জন্য অপেক্ষা করতে থাকে। এই ঘটনার পর ঈশা বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে, তাই সে সেখানেই কোনো যানের জন্য অপেক্ষা করছিল। এই সময় একজন লোক তার গাড়ি নিয়ে আসে এবং ঈশাকে দেখে তাকে একজন পতিতাপাড়ায় কাজ করা মেয়ে ভেবে নেয় এবং তার সাথে যেতে বলে, কিন্তু ঈশা ভয়ে সেই বাস স্ট্যান্ডের পেছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর এই লোকটি ঈশার কাছে এসে তাকে খুব মারধর করতে শুরু করে, যার কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। লোকটি ঈশাকে তার গাড়িতে তুলে একটি নির্জন জায়গায় নিয়ে আসে এবং সে আবারও তার সাথে খারাপ কিছু করে। খারাপ কাজ করার পর তাকে ডাস্টবিনের কাছে ফেলে দেয়। অনেকক্ষণ পর যখন ঈশার জ্ঞান ফিরে তখন সে নির্জন এলাকা থেকে বেরিয়ে রাস্তার দিকে আসে। কিছুটা হাঁটার পর সে একটি পুলিশের চেকপোস্ট দেখতে পায়, তাই সাহায্য চাওয়ার জন্য সে এই পুলিশ অফিসারের কাছে আসে এবং তার সাথে যা যা ঘটেছে সবকিছু সে পুলিশ অফিসারকে বলতে থাকে। সেই পুলিশ অফিসার ঈশার সব কথা শোনার পর তাকে বলতে থাকে যে আমি তোমার মতো মেয়েদের খুব ভালোভাবেই চিনি, তুমি যার উপর অভিযোগ করছো সে খুব বড় মাপের ছেলে, আমি জানি তোমার মতো মেয়েরা বড় বাপের ছেলেদের উপর অভিযোগ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করো। এটা শুনে ঈশা কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলতে থাকে যে স্যার, আমি এমন মেয়ে নয়, আমি গ্রাম থেকে এখানে চাকরির খুঁজে এসেছিলাম এবং সেই ছেলেটি আমার সাথে প্রতারণা করে এমন করেছে। এই পুলিশ অফিসার ঈশার কোনো কথা শুনতে রাজি ছিল না এবং সেও ঈশার সাথে সবার মতো খারাপ কাজ করতে শুরু করে। খারাপ কাজ করার পর ঈশাকে সেই চেকপোস্টের বাইরে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এখন সকাল হওয়ার পর আমরা দেখতে পাই যে ঈশা দরজায় দরজায় ঘুরছিল। সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে। তার খুব খিদেও পেয়েছিল, তাই সে সবার কাছে খাবারও চাইছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। সবাই তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দিচ্ছিল। এরপর রাত হয় এবং একটি আবর্জনার পাশে ঈশা একটি ফেলে দেওয়া বার্গার খুঁজে পায়
বার্গার খাওয়ার পর ঈশা সেই ফুটপাতেই ঘুমিয়ে পড়ে এবং সকাল হওয়ার পর সে আত্মহত্যার জন্য একটি রেলওয়ে ট্র্যাকে আসে। এখন ট্রেন আসছিল এবং যখন ঈশা মরতে যাচ্ছিল তখনই হঠাৎ করে সে ট্রাক থেকে সরে যায় এবং ভাবতে শুরু করে যে কেন মৃত্যুর বদলে তাদের সবার কাছ থেকে প্রতিশোধ নেওয়া উচিত নয়। যারা ঈশার সাথে এইসব কিছু করেছে সে তখন দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে তাদের সবাইকেই উচিত শিক্ষা দেবে। এরপর ঈশা যখন স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে আসছিল তখনই সে দেখে যে একজন লোক একটি মেয়েকে তার গাড়িতে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল এবং তখনই ঈশার কাছে একজন অটো চালক আসে এবং ঈশাকে একজন পতিতা ভেবে সে তাকে কিছু টাকা দিয়ে নিজের কাছে ডাকে। যদিও এখন ঈশার টাকার খুব দরকার ছিল তাই সে এই লোকটির সাথে আসতে রাজি হয়ে যায়। পরের দিনও আমরা দেখতে পাই যে ঈশা কিছু ভালো কাপড় পরে একটি জায়গায় দাঁড়িয়েছিল। তখনই একটি বাইকে একজন লোক আসে এবং তাকে কিছু টাকায় চুক্তি করে নিয়ে যায়। এখন যেহেতু ঈশার কাছে আর কোনো বিকল্প ছিল না তাই সে এই পেশাটি বারবার করছিল। তার মনে হতে শুরু করেছিল যে পৃথিবীতে কেউ থাকুক বা না থাকুক তবে টাকা অবশ্যই থাকতে হবে, টাকা থাকলে সবকিছু কেনা যায়। এই সময় ঈশা সেই শহরের একজন নেতাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে নেয় এবং সেই নেতা তাকে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেয়। এখন বাড়ি পাওয়ার পর সে একজন ডাক্তারের সাথে দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নেয়। এখানে আমরা জানতে পারি যে এই পেশায় আসার পর ঈশা তার নামও পরিবর্তন করে ফেলেছিল। এখানে এসে ঈশা ডাক্তারের কাছে সার্জারি করাচ্ছিল এবং খুব শীঘ্রই তার সার্জারি শুরু হতে যাচ্ছিল। তখনই একজন নার্স বলতে থাকে যে ম্যাডাম আপনি তো ইতিমধ্যেই খুব সুন্দরী, তাহলে আপনার এই সার্জারির কি দরকার? এর উত্তরে ঈশা বলতে থাকে যে আমি জানি যে আমি খুব সুন্দরী এবং আমি আরো বেশি সুন্দরী হওয়ার জন্য এই সার্জারি করাচ্ছি, কারণ আমি চাই যে আমার সৌন্দর্য দুর্বলতা নয় বরং আমার শক্তি হোক। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে ঈশার সার্জারি হয়ে গেছে। এরপর ডাক্তার তাকে বলতে থাকে যে পর্যবেক্ষণের জন্য আপনাকে কয়েকদিনের জন্য এখানেই থাকতে হবে। কয়েকদিন পর যখন সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে যায় তখন ধীরে ধীরে তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয় এবং 2 সপ্তাহ পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর প্রথম কাজ হিসেবে সে একটি পার্লারে যায় এবং তার পুরো চেহারা পরিবর্তন করে ফেলে। এরপর সে একজন লোককে ফোন করে বলে যে তাকে একজনের ঠিকানা খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা রনিকে দেখতে পাই যে সে আরো একটি মেয়েকে তার ভালোবাসার ফাঁদে ফেলে দিয়েছে। ইতিমধ্যেই সে মেয়েটির সাথে খারাপ কিছু করে ফেলেছে এবং এই মেয়েটি তার এই আচরণকে খুব গুরুত্ব সহকারে নিয়ে তাকে প্রস্তাব দিতে শুরু করে। এরপর এই রনি আর আলমারি খুলে তার সমস্ত প্রেমপত্র দেখাতে শুরু করে, মানে সেখানে অনেক মেয়ের আন্ডারগার্মেন্টস ছিল, যা দেখে মেয়েটি পুরো বিষয়টি বুঝতে পারে এবং হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর এক রাতে ঈশা একটি পাবে যায়। এখানে সে রনিকে দেখে যে অন্য একটি মেয়ের সাথে নাচছিল, মানে তাকেও ফাঁদে ফেলছিল। তখনই এই ঈশা সেই রনিকে দেখে নিজের দিকে ডাকার ইঙ্গিত করতে শুরু করে। এই রনি ইতিমধ্যে একজন লম্পট লোক ছিল, তাই সে ঈশার পেছনে পেছনে চলে আসে। এখানে সে ঈশাকে ফাঁদে ফেলার চেষ্টা করে এবং ঈশাও তার কিছুটা কাছাকাছি এসে এখানে তাকে নিজের নম্বর দিয়ে দেয়, বলে যে তুমি যখনই ফ্রি হবে আমাকে মনে করবে, আমি তোমার কাছে দৌড়ে চলে আসব এবং আমরা কোয়ালিটি টাইম কাটাবো। এরপরের দিন থেকেই রনি পাগল হয়ে যায় এবং ক্রমাগত ঈশাকে ফোন করতে থাকে, কিন্তু এখানে ঈশা ইচ্ছাকৃতভাবে তার ফোন উপেক্ষা করছিল এবং ভাবছিল যে তাকে আরো কিছুক্ষণ বিরক্ত হতে দেওয়া যাক। কিছুক্ষণ পর যখন সে ফোন তুলে তখন বলে যে আপনি কে, মানে সে রনিকে চিনতেই পারছিল না। তখন ওই রনি বলতে থাকে যে আরে সেদিন তো আমরা পাবেতে দেখা করেছিলাম। এরপর রনি তার লোকেশন ঈশাকে শেয়ার করে দেয়। কিছুক্ষণের মধ্যে ঈশা রনির ফার্ম হাউসে চলে আসে এবং এবার ঈশা খুব ভালোভাবেই জাল বিছিয়েছিল। রনিকে রোমান্টিক কথা বলে তাকে খুব মারধর করতে শুরু করে এবং এখানে আমরা জানতে পারি যে ঈশা সেদিন যে সার্জারি করিয়েছিল সেটি মুখের সার্জারি ছিল না, বরং ঈশা তার লিঙ্গ পরিবর্তন করিয়েছিল। এখন রনিকে খুব ভালোভাবে মারধরের পর পুরনো কথা মনে করিয়ে দিতে থাকে যে সে কিভাবে তার সাথে খারাপ কাজ করেছিল। এখানে রনি বলতে থাকে যে তোমার সাথে খারাপ কাজ করার জন্য শুধু আমিই নয়, তোমার বন্ধু শেলুও জড়িত ছিল, সে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। তখনই ঈশা জানায় যে আমি তো তাকে কখনোই উপরে পাঠিয়ে দিয়েছি, মানে কয়েক মাস আগেই ঈশা সেই শালুকে গুলি করে মেরে ফেলেছিল
এবং এখন রনি ঈশার সাথে যা করেছিল ঠিক সেই একই কাজ ঈশা এখন রনির সাথে করে এবং খারাপ কাজ করার পর তাকে গুলি করে মেরে ফেলে। এখন তাকে মারার পর ঈশা সেই লোকটিকে খুঁজে বের করতে শুরু করে যে কিনা রনির পর তার সাথে খারাপ কাজ করেছিল। অবশেষে লোকটি পাওয়া যায় এবং ঈশা তার কথায় ভুলিয়ে তাকে একটি অচেনা জায়গায় নিয়ে আসে। এখানে তাকে অজ্ঞান করে তার সাথে খারাপ কাজ করে এবং তাকেও মেরে ফেলে। এখন এই লোকটিকে মারার পর সে সেই চেকপোস্টের পুলিশ অফিসারের কাছে যায়। এখানে তাকেও উচিত শিক্ষা দিয়ে তাকেও মেরে ফেলে। এসবের পর ঈশা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল যে যে কেউ নিরীহ মেয়েদের সাথে খেলা করবে তাদের সবাইকেই সে মেরে ফেলবে। এবং সিনেমার শুরুতে যে সেই লোকটির ব্যক্তিগত অঙ্গ কেটেছিল সে আর কেউ নয়, ঈশাই ছিল। এরপর আমরা জানতে পারি যে সেই বাংলোর যে প্রহরী ছিল সেই প্রহরী এবং সেই বাংলোর রনিরই ছিল। এসবের পর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই যে শালুর কিছু বন্ধু পুলিশ স্টেশনে এসে শালুর নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে শুরু করে। এখানে বিক্রম এই লোকেদের জানিয়ে দেয় যে কয়েক মাস আগেই শালুকে কেউ গুলি করে মেরে ফেলেছে। এরপর মেয়েরা ঈশার সম্পর্কে বলতে শুরু করে যে কয়েক মাস আগে গ্রাম থেকে একটি মেয়ে চণ্ডীগড়ে চাকরির জন্য এসেছিল, কিন্তু অনেক মাস ধরে সেও নিখোঁজ। এরপর বিক্রম এই মেয়েদেরকে বলে যে খুব দ্রুত সে হত্যাকারীকে খুঁজে বের করবে এবং মিডিয়ার সামনে এই বিবৃতি দেয় যে সেই ব্যক্তি তাদের সবাইকে মেরে তাদের সাথে খারাপ কাজ করে শাস্তি তো দিয়েছে, কিন্তু সে তার ভুল পথ বেছে নিয়েছিল এবং তাকেও এই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এখন এইসব খবর ঈশা টিভিতে দেখছিল এবং হাসছিল, আর সে বলতে থাকে যে ঠিক আছে, আমিও অপেক্ষা করছি, আমাকে ধরে দেখাও। এর পরের দিনই আমরা রনিকে দেখতে পাই যে বিক্রমের অ্যাপার্টমেন্টে গিয়ে তার সাথে পরিচিতি বাড়াতে থাকে যে এই অ্যাপার্টমেন্টে নতুন এসেছে। আর এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।